সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা নাম্বার 23 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা করতে যাচ্ছি 24। দেখো, আমরা 13.2 এর শেষ পর্যায়ে চলে এসেছি। তো নাম্বার 24 কি বলছে আমরা একটু দেখি। বোর্ডে আমরা লিখে ফেলেছি যে কোনো ধারার n তম পদ 2n-4 যদি হয় তাহলে ধারাটি নির্ণয় করো। তোমার ক নাম্বারে এটাই বলছে। তাহলে ক নাম্বার যদি আমরা করতে যাই, দেখো এখানে ক নাম্বার উত্তরটা কেমন হয়। দেয়া আছে, লিখে নেই। দেয়া আছে, খুবই সহজ একটা অঙ্ক লিখলাম আমরা। দেয়া আছে, কি দেয়া আছে? ধারার ধারার n তম পদ, n তম পদ 2n-4। ফাইন। এখন এখান থেকে আমাদেরকে ধারাটা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে যদি আমরা লিখি, যদি বা ধরি একই কথা, যদি আমরা কি ধরতে পারি, n ইকুয়াল 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি, এরকম ইত্যাদি হয়, তবে কি n ইকুয়াল 1 হলে দেখো এই যে 2 ইন্টু n এর মান কত? 1। তারপরে আমার প্রশ্নে -4, তাহলে কত পাচ্ছি দেখো। 2 সাথে আমরা যদি কি 2 সাথে 1 মাল্টিপ্লাই যদি করি, আমরা এখানে এই লাইনটা লিখে দিলে আরো সুন্দর হয়, আমরা লিখিয়ে দিই। এরপরে আমরা মানটা বসাই যাতে আমাদের বুঝতে সমস্যা হয় না, সমস্যা না হয়। 2n, তাহলে 2 ইন্টু 1 -4 ইকুয়াল 2 এর সাথে 1 গুণ করলে 2 -4 ইকুয়াল 2। ঠিক আছে, আমরা এভাবে করতে পারি, অথবা আমরা এভাবেও করতে পারি যে সরাসরি আমরা করতে পারি। যাই হোক, আবার n ইকুয়াল 2 হলে 2n-4 ইকুয়াল 2 ইন্টু 2 -4 কত হয় দেখো তো, 2 দুগুণে 4 -4 ইকুয়াল 0। আবার আমরা কি 3 ধরি, n ইকুয়াল 3 হলে 2n-4 কত হয় আমরা সেটা দেখি। কি n এর পরিবর্তে আমরা এখন 3 লিখব। -4 ইকুয়াল 3 দুগুণে 6 -4 ইকুয়াল কি পেলাম আমরা? এখানে মনে হয় -2, তাই না? হ্যাঁ, -2 +2, আর এখানে হচ্ছে -4, তাহলে এখানে হচ্ছে আমরা 2 পাচ্ছি। এরপর আমরা n ইকুয়াল যদি 4 ধরি, এভাবে আমরা অনেকগুলো দেখাতে পারি, কিন্তু আমরা এর চাইতে বেশি আর দেখানোর প্রয়োজন নাই মনে হয়। 8 -4 ইকুয়াল কত হচ্ছে এখানে, আমরা দেখে নেই 4 থাকে, তাই না? তো আমরা এভাবে করতেই থাকবো, যেতেই থাকবো, আর যাওয়ার দরকার নেই, অনেক দূর পর্যন্ত আমরা চলে এসেছি। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে কিন্তু আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ লিখতে পারি। তাহলে প্রথম পদ আমরা কি পেয়েছি এখানে, দেখো এখানে, দেখো প্রথম পদ কি পেলাম, -2। দ্বিতীয় পদ কি পেলাম, 0। তৃতীয় পদ কত পেলাম, এরপরে 2। ক্লিয়ার? মনে হয় ক্লিয়ার, তাই না? হ্যাঁ। এরপরে চতুর্থ পদ আমরা কি পেলাম, কত পেয়েছি, 4। তাহলে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং আমরা চতুর্থ পদ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নে কি বলেছে দেখো তো। আমরা খুব সহজভাবে আরো শর্ট করে করা যেত, আমি ইচ্ছে করলে করতে পারতাম, কিন্তু আমাদের তো বোঝাটা খুব প্রয়োজন। আমরা লিখি, সো ধারাটি কি পেয়েছি দেখো, -2, তারপরে প্লাস, এভাবেই তো আমরা ধারা লিখি, তাই না? +2 +4 প্লাস ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের ক নাম্বারের আনসারটা আমাদের হয়ে গেল। ক্লিয়ার?
অবশ্যই ক্লিয়ার। এখন আমরা খটা করার চেষ্টা করি। দেখো ক নাম্বার অনেক সহজ, খটা একটু বড় হবে তোমাদের। দেখো সমস্যা নেই, বুঝা দিয়ে কথা, ঠিক আছে? তো আমরা বোঝার চেষ্টা করি। খ নাম্বার প্রশ্নে বলছে ধারাটির দশমতম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে লিখতে পারি যে অবশ্যই কটা তোমার লাগবে, তাই না? আমরা লিখি ক হতে ক হতে ক হতে আমরা ধারাটি লিখি। ধারাটি কি পেয়েছি আমরা লিখি কি পেলাম, 2 পেয়েছি, -2 মনে হয় প্রথমে, এরপরে +0, তারপর +2, তারপর +4, এরকম। এইটা হচ্ছে আমাদের ধারা। তো এই ধারায় দেখো এই যে আমরা ধারাটি পেয়েছি, এখানে আমরা লিখতে পারি, এখানে ধারার খুব সহজ, ধারার প্রথম পদ, তাই না? প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি, -2 লিখলাম। এখন আমরা এখান থেকে সাধারণ অন্তর্বিন্দু আমরা দেখতে পাচ্ছি, এটা একটা সমান্তর ধারা, ডি ইকুয়াল কি, অ্যানুয়াল টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম। তুমি 0 দিতে পারো, 0 মাইনাস, তাই দিতে পারি না? হ্যাঁ, 0 সাধারণতটা কত দাঁড়ায় আমরা কিভাবে বের করতে পারি, 0, তারপরে সূত্রের মাইনাস, এরপরে দেখো এই যে -2, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমরা কি পাচ্ছি, 0 মাইনাস মাইনাস +2, তাহলে আমরা 2 পাই। আমরা সরাসরি লিখলেও পারতাম, ঠিক আছে, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে এভাবে লিখেছি। ক্লিয়ার? এখন দেখো তাহলে এটি একটি কি ধারা পেলাম আমরা, এটা একটা কি সমান্তর ধারা, তাই না? এটি একটি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার আমরা যদি সূত্রটা লিখতে যাই, যে এখানে বলছে যে দশম পদ, দেখো তোমার প্রশ্নে ধারাটির দশম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা জানি, লিখি, আমরা জানি, আর একটু বলার কি প্রয়োজন আছে? দেখো তো, তুমি যদি আবার এটা যে সমান্তর ধারা, এটা তোমাকে শিওর হতে হবে। দেখো এখানে দেখো 2 - 0, তাহলে তুমি 2 পাবা, 2 - 0, তার মানে 2, আবার 4 মাইনাস তার আগের পদ, দেখছো, এটা একটা সমান্তর ধারা, এটা তোমাকে শিওর হতে হবে, ঠিক আছে? এখন আমরা জানি সমান্তর ধারায় আমরা আলোচনা করেছি সমান্তর ধারার n তম পদ মনে আছে অবশ্যই, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? তো আমরা বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের সূত্র, যদি সমান্তর ধারার n তম পদ আমরা বলেছি, কিন্তু এখানে প্রশ্নে কি আছে দেখো, দশম পদ, তাই না? দশম পদ হলে আমরা a প্লাস n এর পরিবর্তে কি হবে, 10 হবে, 10 মাইনাস 1 ইন্টু ডি। জাস্ট আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এর জায়গায় রাখলাম a, it will be not sense, প্লাস 10 - 1 9 ডি। এখন আমরা এ পাশে চলে আসি, দেখো শুধুমাত্র আমরা এখন a এবং d এর মানটা এখানে বসিয়ে দেব। এর মান আমরা কত পেয়েছি, -2, দিলাম এখানে -2, তারপর এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, এরপর এখানে 9 দিলাম, এখানে 9, এরপরে ডি এর মান আমরা কত পেয়েছি, এটার সাথে এটার মাল্টিপ্লাই রিলেশন উইল বি মাল্টিপ্লাই, ডি এর মান আমরা 2 পেয়েছি, লিখি 2। এখন আমরা -2 প্লাস 9 মাল্টিপ্লাই 2 উই গেট 18, আমরা কি পেলাম, 18। এখন দেখো -2 আর এখানে হচ্ছে +18, তো আমরা
16 আমরা কিন্তু একটা আনসার আমাদের হয়ে গেল। ঠিক আছে, আমরা কি আমাদের প্রশ্ন অনুযায়ী ধারাটি প্রথম আর ধারাটি দশম পদ আমরা বের করে ফেললাম। এখন আমাদের বলছে যে প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। বন্ধুরা, আমরা অবশ্যই সমান্তর ধারার ক্ষেত্রে যে পদের যে সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমাদের অবশ্যই জানা আছে। আবার লিখি, আবার লিখলাম ধারার মানে সমান্তর ধারা, ধারার প্রথম n সংখ্যক পদের, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির যে সূত্রটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। HN দিয়ে প্রকাশ করে থাকি, অর্থাৎ the sum of arithmetical series is the first sum of arithmetical series is, অর্থাৎ সমষ্টির যে সূত্রটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। n by 2, এটা আমরা জানি, 2a plus n minus 1 into d। সুপ্রিয় শিক্ষার্থী, আমার প্রশ্নে কি বলেছে? প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে আমার এখানে তো জায়গা কম, আমরা কাজ করি, আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমরা এটা মুছে ফেলি এখান এই পাশ থেকে, এটা আমরা এই পাশে নিয়ে আসি। দেখো, তোমরা অবশ্যই নোট করে রাখবে যে কি কি মানগুলো আমরা পেয়েছি। ধারার, আবার লিখি এখানে, আবার সমান্তর ধারার, সমান্তর উল্লেখ করি কারণ এটা এখানে গুণোত্তর ধারাও আছে। সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n by 2, 2a plus n minus 1 into d। আমি জানি তোমরা সবাই এই সূত্রটা জানো। সো সমান্তর ধারার প্রথম কয়টি পদ বলছে? দেখো এখানে প্রশ্নে 20টি পদ, আমরা লিখি 20টি পদের সমষ্টি। তো এখানে তো n আছে, তাই না? তো n এর পরিবর্তে আমরা এখানে 20 লিখব, অর্থাৎ 20 by 2। ইট উইল বি নট সেন্স 2a, আর কোনো কিছু আমরা চেঞ্জ করব না। তাহলে n এর পরিবর্তে এখানে আমরা 20 minus 1 into d। দেখছো কিভাবে আমরা প্রয়োগ করলাম? এখানে n আছে সেই জন্য এখানে n minus 1, এখানে n এর পরিবর্তে 20, এখানে আমরা 20 বলেছি যে 20টি পদের সমষ্টি, শুধুমাত্র n এর পরিবর্তে আমরা 20 লিখেছি। এখন আমরা দেখো 20 by 2 লিখলাম, 2 into এর মান আমরা কত পেয়েছিলাম? এর মান আমরা কত পেয়েছিলাম? -2। তো বসিয়ে দিই -2, এবার প্লাস 20 minus 1, তো অবশ্যই 19 ইন্টু, দেখো ডি এর মান আমরা কত পেয়েছিলাম? মেবি 2 পেয়েছিলাম, আমি তো মুছে ফেলেছি, তোমাদের খাতায় অবশ্যই আছে। দেখো 20 by 2, এখন গুণ করি, -4 প্লাস 38। ওকে, সো 20 by 2, এই যে ক্রস চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ মাল্টিপ্লাই সাইন দিয়ে দিলাম। এখানে 38 থেকে 4 চলে গেল, তাহলে আমাদের কত থাকে? 34। এখন আমরা কাটাকাটি করি, কত? এই দেখো 10 দুগুণে 20, 10 যেটাকে গুণ করা খুব সহজ, 3 4 0। দিস ইজ আওয়ার আনসার। তো আমরা খ নাম্বারটা আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি মনে হয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের গ নাম্বার কি বলছে? প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ, খুব সুন্দর কথা যে প্রথম পদকে প্রথম পদ, তাই না? বুঝতে একটু অসুবিধা হচ্ছে মনে হয়। আচ্ছা, আমরা আসবো সেই আলোচনায়। এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত, বেশ ভালো কথা। প্রথম পদকে প্রথম পদ, আবার সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত, অর্থাৎ সমান্তর ধারাকেই আমরা গুণোত্তর ধারা করবো, তাই না?
সমান্তর ধারার ক্ষেত্রে আমরা লিখি সাধারণ অন্তর, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা লিখি সাধারণ অনুপাত, তাই না? আচ্ছা, তো এটা বুঝলাম। ধরে একটি নতুন ধারা তৈরি করো। বেশ ভালো কথা, আমরা একটা নতুন ধারা তৈরি করব এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। ফাইন। তো আমরা ধারাটির প্রথম পদকে প্রথম পদ, অর্থাৎ আমরা খ থেকে যে আমরা পেয়েছিলাম যে, অর্থাৎ আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, আমরা প্রশ্ন মতে এই কথাটাই লিখি, কারণ প্রশ্নে তো বলছে, তাই না? তো আমরা লিখি প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রথম পদকে প্রথম পদ। তাহলে প্রথম পদ, প্রশ্ন মতে প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করি, তাই না? প্রথম পদ আমরা কি পেয়েছিলাম? -2। ফাইন। আবার বলছে যে সাধারণ অন্তর কি সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত সমান, তাহলে আমরা কি লিখবো? সাধারণ অন্তর। যে সাধারণ অন্তর কি সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অন্তর যা পেয়েছি আমরা কি পেয়েছি? সাধারণ অন্তর 2 পেয়েছি, তাহলে সাধারণ অনুপাত 2। ফাইন। অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করব। হ্যাঁ, আমরা অবশ্যই একটা নতুন ধারা তৈরি করব। নতুন ধারা যদি আমরা তৈরি করতে যাই, তাহলে অবশ্যই আমাদের কিছু একটা করতে হবে। তাহলে এটি একটি কি ধারা লিখতে পারি? এটি একটি গুণোত্তর ধারা। অবশ্যই, যেহেতু সাধারণ অনুপাত, এখানে এটি একটি গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টিটা আমরা বের করে ফেলি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা না, তাহলে এটি একটি সমান্তর ধারা। তাহলে নতুন ধারাটি কি হয়? এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, না এটি একটি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারাটি কিরকম? -2, তারপরে আমরা লিখতে পারি +2, তারপরে আসতে পারে -8, এরপরে +16, এরকম আসবে। এরপরে এভাবে আসতেই থাকবে। এখন তোমার মনে প্রশ্ন, এটি একটি গুণোত্তর ধারা, ধারাটি এরকম কেন এরকম হলো? কারণ আমরা কি জানি? আমরা এরকম জানি না, ধারা যখন আমরা একটা গুণোত্তর ধারা লিখি a প্লাস a r প্লাস a r স্কয়ার, এরকম, তাই না? আচ্ছা, আমরা এটা প্রকাশ করে দিই। প্রকাশ করলে আমার মনে হয় এটি একটি গুণোত্তর ধারা কেন হলো আমরা এখানে লিখে দিই, কেন হলো, তাই না? এটা তো আর দিয়ে প্রকাশ করি। সূত্রটা লিখলে এটি একটি গুণোত্তর ধারা। তাহলে a প্লাস a r প্লাস a r স্কয়ার প্লাস ইত্যাদি ইত্যাদি, এভাবে চলতেই থাকবে। তো আমরা এখন এখানে মান বসাই। দেখো, এর মানটা -2 বসালাম, এরপরে প্লাস, এখানে এর মান -2, এখন আর এর সাথে এটার গুণ সম্পর্ক, তাহলে আর এর মান 2। ফাইন, ব্র্যাকেট দিই, কারণ এখানে প্লাস আছে আবার। এরপরে প্লাস, এর মানটা হচ্ছে -2 মাল্টিপ্লাই, আর এর মান হচ্ছে 2 স্কয়ার, একটা ব্র্যাকেট দিই, কারণ এরপরে প্লাস ইত্যাদি ইত্যাদি, এ আর কিউব আমরা লিখতে পারতাম, এভাবে চলতেই থাকবে। তো আমরা দেখো এখানে কিভাবে পেলাম, এটা আমরা দেখাই দিচ্ছি। -2 প্লাসে মাইনাসে, -2 দুগুণে 4, তারপরে এটা কি হয়? -2 দুগুণে 4 প্লাসে মাইনাসে, এখন তো মাইনাস হয়, কেন এমন কি হলো? কেন মাইনাসে মাইনাস? হ্যাঁ, তাই তো হবে, -8 এরকমই হবে। আমরা প্রথমে ভুল লিখেছিলাম, তাই না? এরকমই হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো, আমরা যদি সাধারণ তোমার অন্তর বের করতে যাই, -4 ডিভাইডেড -2, মাইনাস মাইনাস কাটা, দেখছো এটা একটা, তাহলে আমরা
ধারাটি খুঁজে পেলাম যে এটি একটি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা এভাবে বের করে, ঠিক আছে। তো আমরা এটা পেলাম। তো এখান থেকে আমরা ধারার n সংখ্যক পদের আমরা সমষ্টিটা বের করে ফেলি। যে একটি নতুন ধারা তৈরি করো, আমরা একটা নতুন ধারা পেলাম এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন আমরা তাই করব। আবার বলছি, দেখো, প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ, প্রথম পদকে প্রথম পদ, প্রথম পদ a পেয়েছি, a ইকুয়াল -2, সাধারণ অনুপাত r পেয়েছি, r ইকুয়াল 2, r ইকুয়াল 2। তাহলে এটি একটি গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? এই যে গুণোত্তর ধারা সূত্রটা লিখছি, a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব, এভাবে চলতেই থাকবে। এখন আমরা মানটা বসিয়ে শুধুমাত্র ক্যালকুলেশন করেছি, তাহলে আমরা একটা নতুন ধারা পেয়ে গেলাম। তো এখন আমরা নতুন ধারা তো পেলাম, এখন সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা কিভাবে, তো আমরা জানি গুণোত্তর ধারা তো আমরা লিখেছি, তাহলে আর প্রয়োজন নাই। ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল, আমরা কোন সূত্রটা প্রয়োগ করতে পারি? হ্যাঁ, এটা কি 1 এর চেয়ে বড়, 2টা 1 এর চেয়ে বড়। তাহলে একই সবসময় তোমার তাতে কোনো সমস্যা নাই, বড় ছোটর জন্য যে সূত্র তোমরা সাধারণত এইভাবে ইউজ করো, যে যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে rটা আগে হবে, -1, এরকম না, r -1। বন্ধুরা, এই সূত্র প্রয়োগ করলেও যা রেজাল্ট হবে, এই সূত্র প্রয়োগ করলেও একই রেজাল্ট হবে, তাতে কোনো মানের কোনো ব্যত্যয় ঘটবে না। তোমাদের ভয়ের কোনোই কারণ নাই। তুমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে যে রেজাল্টটা পাবা, এইটা রেজাল্ট করে এটা করে একই রেজাল্ট পাবা, এর কোনো ব্যত্যয় ঘটবে না। যাই হোক, আমরা সাধারণত এই সূত্রটা প্রয়োগ করি যে 1 এর চেয়ে যদি বড় হয় সাধারণ অনুপাত, আমরা খুব সহসাই এটি ব্যবহার করে থাকি। তো গতানুগতিকভাবে অসুবিধা নাই, ঠিক আছে। তো অনেকে যদি ভুলে যাও, যে মনে করো যে এটা আমার মনে নেই, আমি পূর্বের সূত্রটাই, যে সূত্রটা সচরাচর ব্যবহার করে থাকি সেটাই করব, তাতেও তোমার মানের কোনো ব্যতিক্রম ঘটবে না। ওকে, তাহলে আমরা করি। আমি দুইভাবেই করে দেখাবো। দেখো, এর মান কত? এর মান আমরা পেয়েছি -2, বসালাম -2। একটা সেকেন্ড প্যাকেট আমরা এখানে ইউজ করতে পারি, তাই না? হ্যাঁ, আর এর মান কত? আমরা কত পেয়েছি? 2, দিলাম 2। সরি, আমাদের তো এখানে প্রশ্নে কি বলছে, যে 8টি পদের সমষ্টি। সো ধারায় প্রথম 8টি পদের সমষ্টি, 8টি পদের সমষ্টি। তো আমরা এখানে a ইন্টু 8টি পদ লিখিত, আর এর পর এখানে n ছিল, এখানে হবে 8 -1। তো আর ইট উইল বি নট সেন্স। ওকে, এখন আমরা এখানে চলে আসলাম। দেখো, এর মান কত? এর মান হচ্ছে -2, বসিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। আর এর মান 2, দিলাম 2, 2 উপরে পাওয়ার কত? 8, দিলাম 8, -1, 1, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এখন এখানে আর এর মান কত? 2, আমরা 2 পেয়েছি, আর এর মান 2, এই যে -1। খুব সহজ, ভয়ের কোনো কারণ নাই, -2। এখন 2 উপরে পাওয়ার 8 হলে আমরা কত পাই? খুব সহজ, দেখো, 2 উপরে পাওয়ার 8, অর্থাৎ 2 কে 8 টাইমস মাল্টিপ্লাই, অর্থাৎ 8 বার লিখে গুণ করতে হবে। 2 উপরে পাওয়ার 4 দিলাম, ইন্টু 2 উপরে পাওয়ার 4 দিলাম, তাতে কি 2 উপরে পাওয়ার 4 দিলে হয় 16, 16 গুণ করলে 256 হয়। এটা তোমরা জানো, আমি জানি, তবুও আমি বোকার মতো তোমাদের সামনে ভেঙে ভেঙে উপস্থাপন করলাম। এখন দেখো, 2 থেকে 1 চলে গেল, তাহলে 1 থাকে, তাই না? হ্যাঁ, তাই থাকে। এবার দেখো, আমরা এখানে কি পাচ্ছি? এখানে সরি -2। এখন এই যে মাল্টিপ্লাই চিহ্ন আমরা দিয়ে দিলাম, 256 থেকে 1 বিয়োগ করলে 255, এটা গুণ করলে আমরা মেবি 510 পাবো। মাইনাস তো থেকেই যায়, 510, এটাই আনসার, অর্থাৎ দুইটা আনসার আমাদের এই
তো আশা করি তোমরা খুব সহজভাবে এটা বুঝতে পেরেছ। এখন আমি যেটা বলেছিলাম যে যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই হবে, তাতে কোনো কি রেজাল্টের কোনো ব্যত্যয় ঘটবে না। দেখো সেটার আমি প্রমাণ তোমাদের এখানে দেখাচ্ছি। এই সূত্রটা আমরা এ 1 মাইনাস আর টু দি পাওয়ার n, ঠিক আছে না? আচ্ছা, তারপরে 1 মাইনাস আর, এটাই তো তোমরা সবচেয়ে বেশি ব্যবহার করো, তাই না? এখন তুমি যদি ভুলক্রমে এটাও ব্যবহার করো, তাতে তোমার তোমার অঙ্ক কিন্তু হয়েছে, আমরা আগে অঙ্কটা কমপ্লিট করেছি, এটা জাস্ট বোঝার জন্য আমরা বলছি। এখন দেখো এর মান কত, এর মান হচ্ছে মাইনাস টু, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস আর এর মান কত 2, টুর উপরে পাওয়ার কত, যেহেতু 8 8 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস এখানে কত আর এর মান 2, দেখো 2 1 মাইনাস 256, এটা আমরা করেছি ক্যালকুলেশনটা, এখানে মাইনাস 1 থাকে 1 থেকে। এখন দেখো বন্ধুরা মাইনাস 2 মাল্টিপ্লাই এখানে কত থাকে মাইনাস 255, তাই না? মাইনাস 1। এখন দেখো তো এই যে মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে এটা প্লাস হয়ে গেল, প্লাস 2 আর গুণ করে দিই, মাইনাসে প্লাস, এখন গুণ করলে 510 হয়, আর নিচে কি মাইনাস 1। এখন এই যে প্লাস আর এই যে মাইনাস, ভাগের সময় প্লাস মাইনাস মাইনাস 510, দেখছো রেজাল্ট কিন্তু একই আসছে, কোনো সমস্যা নাই, তোমরা যে কোনো একটা সূত্র প্রয়োগ করলে চলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় পার করে দিচ্ছি, এতক্ষণ ক্লাস করতে ভালো লাগে না, সো আজকে ক্লাস এখানে রাখছি। A lot of thanks for watching this video.